বৈশ্বিক উন্নয়ন সহযোগী হিসেবে ইউএসএআইডি খুবই পরিচিত একটি নাম। দুর্যোগ, মানবাধিকার, গণতন্ত্র, অধিকার বঞ্চনা কিংবা ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে বিশ্বব্যাপী সহযোগিতা ছড়িয়ে দেয় এই ইউএসএআইডি। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন এই সংস্থা বৈশ্বিকভাবে বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার জন্য কাজ করে, আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা বিভিন্ন অকাজে অপচয় করে। একই সাথে ট্রাম্প প্রশাসনের বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্ক এই ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছেন এবং এর বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু ইউএসএআইডি একটি বৈশ্বিক সহযোগিতা সংস্থা, বিশ্বের নানান দেশে এর সহযোগিতামূলক কার্যক্রম চলমান ছিল। সো এই সংস্থার কার্যক্রম বন্ধের ফলে এইটা বিভিন্ন দেশে খুব বাজেভাবে প্রভাব রাখতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে ইউএসএআইডি যেসব দেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাব রেখেছে বলে অভিযোগ উঠেছে তার মধ্যে বাংলাদেশের নামও আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক এক কর্মকর্তা তার সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানেও ইউএসএআইডি ব্যাপকভাবে কাজ করেছিল। যেখান থেকে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে শেখ হাসিনার পতনে কি আমেরিকার হাত আসলেই ছিল? এই উত্তর আপনারাই খুঁজে পাবেন পুরো আলোচনাটা শোনার পর। চলুন প্রথমে দেখার চেষ্টা করি যে ইউএসএআইডি কে নিয়ে আসলে বিতর্কগুলো কি কি। দেখেন, ইউএসএআইডি প্রতিষ্ঠা করা হয় 1961 সালে, যখন সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলছিল। সে সময় ইউএসএআইডি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বলা হয় এইটা বিশ্বব্যাপী সহযোগিতামূলক কাজ করবে, বিশ্বে মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির ব্যাপারে মানুষকে সচেতন করবে। পরবর্তীতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই ইউএসএআইডি কিন্তু শিক্ষায় কাজ করেছে, শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছে, সচেতনতা বৃদ্ধির ইস্যুতে কাজ করেছে। বাংলাদেশেও আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণের বিভিন্ন ক্ষেত্রে এখনো কাজ করে যাচ্ছে ইউএসএআইডি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা বিস্তার ইত্যাদিতে কাজ করে যাচ্ছিল ইউএসএআইডি। ঠিকঠাক খোঁজ খবর নিলে বিশ্বব্যাপী এরকম বহুত উন্নয়ন এবং সহযোগিতামূলক কাজে ইউএসএআইডি কে খুঁজে পাবেন, যেগুলো দেখলে আপনার ভালোই মনে হবে। বিভিন্ন দরিদ্র দেশ তাদের নানান কাজের জন্য এই ইউএসএআইডি কে কিন্তু আশীর্বাদ হিসেবে দেখে, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ। কিন্তু এসবের বাইরে ইউএসএআইডি কে নিয়ে খুব শক্তভাবে বিতর্ক শুরু হয়েছে যে ইউএসএআইডি সহযোগিতামূলক কাজগুলোর আড়ালে বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনে খুব কৌশলে প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তার কখনো কখনো ওইসব দেশের সরকার পরিবর্তন করে দেয় কিংবা ওইসব দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। দেখেন, গত 8 ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয় যে কিভাবে সহযোগিতার আড়ালে কিউবা, ব্রাজিল, রাশিয়া এবং পেরুর রাজনৈতিক ময়দানে ভূমিকা রেখেছিল ইউএসএআইডি। মূলত মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে এমন এমন ইস্যুকে সামনে নিয়ে আসে ইউএসএআইডি যেগুলো দেশের সার্বিক পরিস্থিতিকে উস্কে দেয়। এক্ষেত্রে দেশের শিল্প সাহিত্যের মাধ্যমে এমন কিছু প্রমোট করায় যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুলে দেয়। এভাবে ধীরে ধীরে দেশের রেজিম চেঞ্জেও কাজ করে ইউএসএআইডি। এক্ষেত্রে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার। প্রতিবেদনে এই সংস্থাটির কিছু হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়, যেমন সার্বিয়াতে প্রায় $1.5 মিলিয়ন খরচ করা হয় জাস্ট ওয়ার্ক প্লেসে ইনক্লুসিভিটি প্রমোট করার জন্য। এছাড়া আরও প্রায় $2 মিলিয়ন খরচ দেখানো হয় আয়ারল্যান্ড, কলম্বিয়া এবং পেরুতে ট্রান্সজেন্ডার, কালচারাল ডাইভার্সিটি ইত্যাদি প্রমোশনের জন্য। কাজ হিসেবে এইসব জায়গার খরচ অনেক বেশি। সো বাকি অর্থ কোথায় কিভাবে খরচ হয় এইটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। ওদিকে মার্কিন সাবেক এক কর্মকর্তা মাইক বেঞ্চ অভিযোগ করেছেন যে ইউএসএআইডি বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত, শিল্পকলা ইত্যাদি জায়গায় এমনভাবে ফান্ডিং করে যা ওইসব দেশে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দেয়। তার অভিযোগ, বাংলাদেশের সর্বশেষ যে অভ্যুত্থানটা হয়েছে সেই আন্দোলনের জন্য ব্যাপকভাবে একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করেছিল ইউএসএআইডি। গত কয়েক বছরে বাংলাদেশের ট্রান্সজেন্ডার ইস্যু সামনে এনে বিতর্ক উস্কে দিতে কাজ করেছে তারা। নৃগোষ্ঠীদের অধিকারের ইস্যু সামনে এনে আলোচনার জন্ম দিয়েছে তারা। ট্রান্সজেন্ডারদের নিয়ে কালচারাল অনুষ্ঠানের আয়োজন করেছিল যাতে মুসলিম জনগোষ্ঠী এর বিরুদ্ধে আলোচনা শুরু করে দেয়। আবার বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা র্যাপ সঙ্গীতে ফান্ডিং করে যাতে এমন র্যাপ সং বানানো হয় যা সরকারের বিরুদ্ধে তরুণদেরকে উস্কে দেয়। কাকতালীয় ব্যাপার হচ্ছে এই সবগুলো ঘটনায় কিন্তু বাংলাদেশে রিসেন্ট সময়ে ঘটেছিল। এইটাও ইউএসএআইডির বিপক্ষে বিতর্ক জন্ম দেয় যে দেশকে অস্থির করতে এইটা আসলেই হয়তো কাজ করে। আবার প্রায় এই একই ধরনের অভিযোগ মার্কিন সংবাদ মাধ্যম গ্রে জোনের এক প্রতিবেদনে কিন্তু দেখানো হয়েছে। সেখানে ইউএসএআইডি কেন এসব করেছে এর উত্তরে দেখানো হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় যাতে এই অঞ্চলে চীনের আধিপত্য সে রুখে দিতে পারে, কিন্তু বাংলাদেশ সেই ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় না।
এর কারণে বাংলাদেশের সরকার পরিবর্তনের মিশনের নামে আমেরিকা, যার জন্য এইরকম কাজ করে ইউএসএআইডি এবং তার কিছু সহযোগী সংস্থা। এবং এই অভিযোগের কথা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন। কিন্তু অনেকের অভিমত যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল মূলত শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের জন্যই, দীর্ঘ সময় ধরে নেওয়া তার বিভিন্ন দেশ বিরোধী সিদ্ধান্তের জন্যই। সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুব বেশি নাই। তবে ইউএসএআইডি যে নানান দেশের রাজনৈতিক হস্তক্ষেপ করে এইটা কিন্তু মোটামুটি নিশ্চিত। দেখেন, শুধু বাংলাদেশে না, ভারতের রাজনৈতিক অঙ্গনে কিন্তু ইউএসএআইডি হস্তক্ষেপ করেছে বলে বিতর্ক রয়েছে। মাইক বেঞ্চের অভিযোগ মতে ভারতের 2019 সালের নির্বাচনে ইউএসএআইডি এবং তার কিছু সংস্থা মিলে নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছিল। তারা জনগণের মধ্যে এই মেসেজটা দেয় যে মোদির রাজনীতি মূলত ভুল তথ্যে মানুষকে ডাইভার্ট করার রাজনীতি। ভারতের আরেকটা সংবাদ মাধ্যম স্বরাজ্যতে বিস্তারিতভাবে ইউএসএআইডির বিভিন্ন সমালোচনা দেখানো হয়েছে। মুম্বাইয়ে 2008 সালের হামলায় যেই পাকিস্তানি গোষ্ঠী জড়িত ছিল তাদের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ফান্ডিং বিষয়ে যোগাযোগের ব্যাপার রয়েছে বলে অভিযোগ করা হয়, যেখানে ইউএসএআইডির নামও আছে। সবচেয়ে বড় অভিযোগ ভারতের ধনকুবের গৌতম আদানি সংক্রান্ত। আদানির উপরে ও সিসিআরপির টানা আক্রমণের ব্যাপার এবং আদানির উত্থানের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যোগসূত্র, এইটা নিয়ে ও সিসিআরপি যে বিভিন্ন রিপোর্ট করেছিল, এইটা কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দেয়। যেই ঘটনাগুলো আদানি গ্রুপকে ব্যাপক লোকসানের মধ্যে ফেলে দিয়েছিল। আর এই কাজগুলো করার জন্য ইউএসএআইডি থেকে ফান্ডিং পেয়েছিল ও সিসিআরপি। মানে অভিযোগ কিন্তু বেশ ভয়াবহ। আবার ইউএসএআইডির পার্টনার ফ্রিডম হাউস ভারতের গণতন্ত্র নিয়ে প্রতিনিয়ত সমালোচনা এবং বিশ্বে ভারতের গণতন্ত্রের মান কমানোর জন্য নানান রকম চেষ্টা অব্যাহত রেখেছে। কৌশলে ভারতের স্বৈরাচারী শাসন চলছে এমন আলোচনা উঠানো হচ্ছিল। এইসব কাজের উদ্দেশ্য ছিল ভারতকেও রাজনৈতিকভাবে অস্থিতিশীল করা। কারণ এই অঞ্চলে ভারত যদি স্টেবল এবং শক্তিশালী দেশ হয়ে ওঠে তবে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যেতে পারে। তাই ভারতের ভেতর ইউএসএআইডি এবং নানান সংস্থার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছিল বলে ধারণা করা হয়। এই জায়গায় একটা বিষয় আপনাদের একটু জানা দরকার। দেখেন, এই যে ইউএসএআইডি কিংবা এরকম বিভিন্ন বৈশ্বিক সংস্থা তারা যেই কাজগুলো করে, যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তারা কিন্তু ওই গ্রাউন্ডেই কাজগুলো করে যেই গ্রাউন্ডগুলো আসলেই বিদ্যমান। সো সেই জায়গা থেকে তারা বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ করা, নানান জনের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালানো, এই ব্যাপারগুলোর কিছুটা ভ্যালিড গ্রাউন্ড থাকে বলেই সেখান থেকে কিন্তু তারা কাজ শুরু করে। তবে মূল প্রশ্ন হচ্ছে তারা বলতেছে করবে সহযোগিতার আড়ালে তারা এই ধরনের কাজের ভিতরে কেন ঢুকবে, সেখান থেকে কিন্তু বর্তমানে বিতর্ক। যাই হোক, অভিযোগগুলো কিন্তু খুবই গুরুতর এবং এইসব অভিযোগের ভিত্তিতে কিন্তু মূলত ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই অভিযোগের পাশাপাশি ইউএসএআইডি যে ভালো কাজগুলো করত সেটাও কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তবে এইবার আমরা আরেকটু ভিন্নভাবে ভাববো। দেখেন, মূলত যুক্তরাষ্ট্র কিন্তু এমন সংস্থা তৈরিই করেছিল বিশ্বের সফট পাওয়ার ধরে রাখার জন্য এবং নিজের অভিমতটাকে ভালোভাবে অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য, এবং সেটা সহায়তার আড়ালে তারা বারবার করার চেষ্টা করেছে। বিভিন্ন দেশে কালার রেভলিউশন ঘটানোর অভিযোগ আছে ইউএসএআইডি সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। কিন্তু যত চেষ্টাই করুক, দেশের জনগণ যদি সচেতন হয়, যদি এইসব কাজ মানুষ বুঝে ফেলে, তবে অত সহজে তারা কিন্তু সব ক্ষেত্রে প্রভাব রাখতে পারবে না। তো আমরা বাংলাদেশিরা বিশ্বের সকল দেশকে আমাদের দেশে বিনিয়োগের আহ্বান জানাই, নানান বৈশ্বিক সংস্থাকেও কাজ করার জন্য আহ্বান জানাই। কিন্তু অন্য কোনো দেশ বা সংস্থা আমাদের দেশের সরকারের উপর প্রভাব খাটাক, এইটা আমরা কখনোই চাই না। আমার দেশের সরকারে কে বসবে আর কাকে আমরা সেখান থেকে সরিয়ে দেব, এইটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। অন্য দেশের বা সংস্থার এই ধরনের প্রচেষ্টা তখনই ব্যর্থ হবে যখন নাগরিক হিসেবে আমরা সচেতন হব। চলুন নিজেরা দেশীয় এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে আরো বেশি করে সচেতন হই।